আজ 12ই রবিউল আওয়াল, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাত দিবস। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসেবে পালন করেন। রাজধানী সহ সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য জশ্নে জুলুস। মহানবীর আগমন পুরা জাহানের জন্য বরকতময় বলে উল্লেখ করে র্যালিতে অংশ নেয় মুসলমানরা। ইলিয়াস মাতবারের রিপোর্টে বিস্তারিত। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিন 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল, অর্থাৎ আজকের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। একই দিনে তার মৃত্যু হয়। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে প্রতি বছরের মতো এবারও রাজধানীতে জশ্নে জুলুস শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাখো ধর্মপ্রাণ মুসলমানরা। তারা বলেন, মহানবীর আদর্শ অনুসরণ ছাড়া মানবজাতির কল্যাণ সম্ভব নয়। আমরা ফিলিস্তিনের গাজার মুসলমান, রোহিঙ্গা মুসলমান, সমস্ত মুসলমানদের সুখ শান্তি কামনা করি। সারা বাংলাদেশের মানুষের সুখ শান্তি কামনা করি। মানবতার জীবন নীতি, ঈদে আজমের নীতি, সত্য মানবতার মুক্তির নীতি আবার আমরা গড়ে তুলব। সকালে সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম দিক থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন, কদম ফোয়ারা সড়ক প্রদক্ষিণ করে আবার পশ্চিম গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে শান্তি সমাবেশে মিলিত হয়। তোমরা যখন যুদ্ধে যাবা, তোমরা যখন ময়দানে যাবা, তোমরা একটি গাছকেও তোমরা আঘাত করবা না। সেই নবীর উম্মত হলে আমরা কখনো এরকম বর্বরতা করতে পারি না। The Prophet sallallahu alayhi wasallam came to us 1500 years ago with the message of love, with the message of prosperity, with the message of respect for one another. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। তার আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। চট্টগ্রাম নগরীর মুরাদপুরে জশ্নে জুলুসের র্যালিতে 2 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন পটিয়ার আইয়ুব আলী ও নগরীর কালামিয়া বাজারের সাইফুল ইসলাম। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, প্রচণ্ড গরমে আইয়ুব আলী অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে মুরাদপুরে ভিড়ে কালভার্ট ভেঙে পড়ে আহত হন কিশোর সাইফুল ইসলাম। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় আরও 6 থেকে 7 জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে আইসিইউতে রাখা হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, এমন তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। বলেন, পতিত স্বৈরাচার পেছন দিক দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পায়তারা করছে। তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে জানিয়ে বিএনপির নেতা বললেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় পিআর পদ্ধতি বেআইনি আবদার বলেও মন্তব্য করেন ডাক্তার জাহিদ। কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমরা আমাদের মাঝে ইনশাআল্লাহ এই গণতন্ত্র পুনরুদ্ধারের সর্বশেষ লগ্ন, অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনের বহু আগেই ইনশাআল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন। ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত ফুটবল ম্যাচ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক সংস্কৃতিকে ইতিবাচক পরিবর্তন আনতে চায় বিএনপি। গণতান্ত্রিক সংস্কারের সাথে আমরা যাতে মিল রেখে আমাদের জীবনযাত্রায় আমাদের সংস্কার আনতে পারি সব ক্ষেত্রেই, তাহলে পরে আমরা এই গণতান্ত্রিক সংস্কৃতির প্রবর্তন করতে পারবো, সহনশীলতার সংস্কৃতির প্রবর্তন করতে পারবো। এই যে পরস্পর সহনশীলতার সংস্কৃতি, এটা প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিতরে থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতাদের উপর একের পর এক হামলার ঘটনা উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, তৌহিদি জনতার নামে নৈরাজ্যের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এমপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্টে বিস্তারিত।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, মাজারে হামলার ঘটনায় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে কিনা এ নিয়ে তদন্ত করা প্রয়োজন। আমার কেন জানি মনে হচ্ছে ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমরা কিছুটা পাকিস্তান আমলেও দেখেছি, তখন তো মাজার আক্রমণের কথা শুনিনি, মাজারের কোনো লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি। এখন তো আরো এগিয়ে যাওয়ার কথা দেশ। আজকে হঠাৎ করে এই কাজগুলো কেন হচ্ছে? তৌহিদি জনতার নামে কারা এই কাজগুলো করছেন? আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। বাংলাদেশ যে একটি উদার নৈতিক দেশ, এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা, সেই দেশে মাজার ভাঙা, লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতাদের উপর একের পর এক হামলার ঘটনার উদ্দেশ্য কি তা খতিয়ে দেখতে হবে। এই হামলাগুলো সরকারকে এখন দেখা দরকার করতে হচ্ছে। যদি না হয় আমরা বুঝবো যে সরকার বোধহয় ধরে রাখতে পারছে না, তাদের কমান্ড ধরে রাখতে পারছে না। মাজার ভাঙাচুরি করা হয়েছে, এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি, তাতে আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নুরুল হক নূর এখনো গুরুতর অসুস্থ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে এবং বিভিন্ন মহল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য যাতে দেশের বাইরে সরকারের পক্ষ থেকে না নেওয়া হয়, এই জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নতুন পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার। সকাল 10:30টায় গুলশানের চেয়ারপারসন অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় পক্ষ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়দ উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, দেশের মানুষ মক্কা বিজয়কে নিজের মধ্যে ধারণ করেছিল বলেই 5 আগস্টে আওয়ামী ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ বিজয় হয়েছে। বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের এখন আর কেউ বিশ্বাস করে না মন্তব্য করে তিনি বলেন, আল্লাহর রাসূলের পথ অনুসরণ করে রাজনৈতিক নেতাদের সত্যবাদী হতে হবে। বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের প্রতি মানুষেরা ভরসা পান না, মানুষেরা তাদেরকে বিশ্বাস করে উঠতে পারেন না। আমরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশ এবং বিশ্বের পরিবর্তন চাই, তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দকে আলামিন হয়ে উঠতে হবে, বিশ্বস্ত হয়ে উঠতে হবে। পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তারা অনেকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পিডিবিএফ এর নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আসিফ মাহমুদ। উপদেষ্টা বলেন, সংস্কার, বিচার এবং গণতন্ত্র এই তিনটি নিয়েই সরকার কাজ করছে। যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছে, নির্বাচন হলে তাদের স্বার্থে আঘাত লাগবে। আদালতে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় নিন্দা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। ডিসেম্বরে ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে, তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না কিংবা ইলেকশন পিছানো, নির্বাচন
পেছানোর না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। এটা কেন হচ্ছে তাও খুব স্পষ্ট যে আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল, যা কিন্তু তারা এখন দেখতে পাচ্ছে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে ফ্যাসিবাদীদের অংশগ্রহণ করার সুযোগটা থাকছে না বলে তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে। গণ অধিকার পরিষদের তারা একটা নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের কর্মসূচিকে যদি আপনি মব বলেন, কালকে বিএনপি, জামাত কিংবা এনসিপির কর্মসূচিকেও অন্য কেউ মব বলা শুরু করবে। তো এই পার্থক্যটা আমাদের বোঝা উচিত। এবারে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার বাকি আর মাত্র একদিন, তাই ছুটির দিনেও প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। শনিবার সকাল থেকে প্রতিটি আবাসিক হলের সামনে লিফলেট নিয়ে হাজির হন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা, দেন নানা প্রতিশ্রুতি। শিক্ষার্থীদের কাছ থেকে সাড়া পাওয়ার কথাও জানান তারা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। দরজায় কড়া নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও হল সংসদ নির্বাচন। এ নিয়ে ক্যাম্পাসে চলছে নানা আলোচনা। নেতা নির্বাচনে এবার ভোট অধিকার প্রয়োগ করবেন ৩৯,৭৭৫ জন শিক্ষার্থী। হাজী মোহাম্মদ মহসিন হলে প্রচারণায় আসেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। নারীদের সাইবার বুলিং সহ আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেন তিনি। জনমত প্রতিফলিত হয় ভোটাধিকারের মধ্য দিয়ে। আমরা সেই ভোটাধিকারকে সম্মান জানিয়ে এবং সেই ভোটাধিকারের জন্য একটা দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করেছি এবং সেই ভোটাধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূচনা হতে যাচ্ছে গণতন্ত্র এবং ভোটাধিকারের। আমরা সেই 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকারের উপর আমরা আস্থা রাখছি। তো সেই জায়গাতে ডাকসু তার জায়গা থেকে আমরা বলেছি ইতোমধ্যেই যে ডাকসুর আন্ডারে এমন একটা সুরক্ষা সেল করা হবে যেটা 30 দিনের মধ্যে এই ধরনের কেসগুলোকে নিষ্পত্তি করার জন্য জোরদার করবে এবং সেটা করে ছাড়বে আর কি। তো সুতরাং নারীদের বিষয়টাতে আমরা যথেষ্ট কনসার্ন আছে। আমরা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ তখনই হবে যখন এই পুরো ক্যাম্পাসের প্রতি 4 ইঞ্চি মাটি আমার নারী শিক্ষার্থীর জন্য নিরাপদ হবে। আর সেটার জন্য আমরা পুরো বিশ্ববিদ্যালয়কে গতকালকেও আপনাদেরকে বলেছি, আজকেও আমি বলছি, পুরো বিশ্ববিদ্যালয়কে হঠাৎ করে তো সকল এরিয়াতে 144 দ্বারা জারি করা যাবে না। তো হচ্ছে যে এরিয়া বিভিন্ন জোনে ভাগ করে ফেলা হবে। যেমন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে প্রচারণা শুরু করেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। আমরা দেখছি যে প্রকাশ্যেই এখানে উপরে হুকুম দেওয়া হচ্ছে, বকশিশ দেওয়া হচ্ছে, খাবার খাওয়ানো হচ্ছে, যেগুলো একদমই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। সেই জায়গাটা বলতে চাই যে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে কাউকে ন্যূনতম তিরস্কার পর্যন্ত করা হয়নি। এখন ছোট ভাই বোনরা তারা কি করবেন এই সময়? আমি যেটা বলতে চাই যে এটা যদি আপনাদেরকে কেউ কোনো বড় আপু ভাই গোপনে খাওয়ায় বা বকশিশ দেয়, এটা আপনারা নিতে পারেন। তবে অবশ্যই আপনারা যখন ভোট দিবেন, ভোটটা তাকেই দিবেন যিনি আপনার এই আমানতটা রক্ষা করতে পারবে, যিনি আপনার যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করতে পারবে, যিনি বিগত সময়ে বিপদে আপনাদের পাশে ছিল এবং আগামী দিনেও বিপদে আপনাদের পাশে থাকবে। আর হলপাড়ায় প্রচারণায় আসেন শিক্ষার্থী ঐক্য জোটের ভিপি প্রার্থী সাদিক কায়ুম। প্রচারণা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল এবং এই বিকৃতির সাথে যারা জড়িত ছিল সেই ছবিগুলো আপনারা মিডিয়ার মারফতে সারা দেশকে দেখিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে 2 সপ্তাহ পার হচ্ছে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা বারবার বলেছি, তো এই ব্যবস্থা গ্রহণ না করার কারণে কিন্তু পরবর্তীতে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি আমাদের বহিরাগত নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করতে কিছু প্রার্থীদের। তো আমরা যে বলছি আমাদের সবার ইস্তেহারে কিন্তু আছে আমাদের এই ক্যাম্পাসকে আমরা নিরাপদ করতে চাই। সো নিরাপদ ক্যাম্পাসে যদি আমরা বহিরাগত নিয়ে এসে প্রচারণা করি তাহলে তো এটা একটা সাংঘর্ষিক অবস্থান। তো এরকম যারা করছেন এবং এদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারে এবং নারীদের বিরুদ্ধে যারা সাইবার বুলিং করছে, যারা হ্যারাসমেন্ট করছে, যারা স্টেট শেমিং করছে, তাদের বিরুদ্ধে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে একটি সুস্থ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন তারা কতটুকু আয়োজন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আর রোববার রাত 12টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। শিমুল খান, মাই টিভি, ঢাকা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন ঘিরে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও নিরাপদ ক্যাম্পাস গড়তে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল সাদী বৈশাখী পরিষদ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের সামনে ইশতেহারের ঘোষণা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের মনোনীত ভিপি প্রার্থী শেখ সাদি হাসান ও জিএস প্রার্থী তানজিলা হাসান বৈশাখী। ইশতেহারে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা, পরিকল্পিত আবাসন ও খাবার ব্যবস্থা, নারীদের জন্য নিরাপদ পরিবেশ, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও উন্নত চিকিৎসার ব্যবস্থা, ক্রীড়া চর্চার বিকাশ এবং পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণের প্রতি গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই একমাত্র সংগঠন যারা এই লক্ষ্য থেকে কোনোদিন বিচ্যুত হয়নি। আজ আমরা ৮টি মূল অঙ্গীকার সম্বলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি। আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা, শিক্ষা বান্ধব, নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস, পরিকল্পিত আবাসন ও খাবারের উন্নত মান নিশ্চিতকরণ, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন ও স্বাস্থ্য সুরক্ষা, সুসমন্বিত পরিবহন ব্যবস্থা, ক্রীড়া চর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্য, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ ও প্রাণীবান্ধব ক্যাম্পাস। রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে রাজধানীর সিডাপ মিলনায়তনে ঢাকার জলাধার পুনরুদ্ধার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এক নগর সংলাপে এসব কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, জনগণের সমর্থন থাকলে দখল উচ্ছেদ করা সম্ভব। পাথরের বিষয়টি তার মন্ত্রণালয়ের নয়, তবে পরিবেশের দায়িত্বে আছেন বলেই এর দায়িত্ব নিয়েছেন বলেও জানান তিনি। আমি কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নিজে গেছি এবং মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা উনি তাৎক্ষণিকভাবে সমর্থন দিয়ে বলেছেন যে এগুলো সবগুলো থেকে ইজারা দেয়া যাবে, এরকম লিস্ট থেকে এগুলোকে সরিয়ে দিতে হবে, এগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত নৌ ডাকাত নয়ন পিয়াস সহ কয়েকজন পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। তারা দেশে ফিরলে তাদের ঠিকানা হবে কেরানীগঞ্জ কারাগার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে সদ্য স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ডাকাতদের হাতে থানা থেকে লুট করা অস্ত্র থাকতে পারে, সেগুলো উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে। লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ার ঘটনায় আরও ৩ জন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে। সকাল ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে এই ঘটনা ঘটে। উদ্ধার কার্যক্রম অব্যাহত আছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী যাত্রীবাহী আনন্দ পরিবহন রহমতখালী খালে পড়ে ডুবে যায়। ঘটনার পর ১ ঘন্টা লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী।